আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। চলমান অচল অবস্থা নিরসনে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রছাত্রীদের কাল দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। জরুরি একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে কলেজের সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের নতুন আবাসিক ও একাডেমিক ভবনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানী নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অবরোধের কারণে সকাল থেকে কুড়িল বিশ্ব রোড বাড্ডা সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগে পড়ে শত শত মানুষ। অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবি না মানলে কাল থেকে ঢাকা ব্লকেডের হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বহিষ্কারের সিদ্ধান্ত সেটা প্রত্যাহারের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা তাদেরকে গতকালকে অনুরোধ করেছি, যদি আপনারা আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আপনারা বাস্তবায়ন করেন, আপনারা ঘোষণা দিন। আপনারা যদি ঘোষণা দেন আমরা রাস্তা ছেড়ে দিব এবং এই সকল শিক্ষার্থীরা বাবা মা সহ প্রয়োজনে আপনাদের সাথে দেখা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। কিন্তু তারপরেও তারা সেটা করেন নাই। জিজ্ঞেস করলে আমাকে কেন বহিষ্কার করছেন? তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা পোস্ট দিছো, তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো, এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হইতে পারে? আমাদের দাবিগুলো না মেনে না নেওয়া হয়, এদিকে বসুন্ধরা আছে, এদিকে বাড্ডা আছে, সব জায়গায় নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল হবে জানিয়ে সিএসি বলেন, ভোটের আগে আচরণবিধি প্রণয়নের চেষ্টা চলছে। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে। সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। এটা যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা, আমাদের কর্মপরিকল্পনা। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ধোঁয়াশা অনেকাংশে কেটে গেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন। অভিযোগ করেন, যাদের জনসমর্থন নেই তারাই লন্ডন বৈঠক নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ডাক্তার জাহিদ আরও বলেন, কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত হলে দেশের মানুষ তা মেনে নেবে না। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি বলেন, সে লক্ষ্যেই জন আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছেন। প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলম তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, জাতি কি 18 কোটি মানুষের দায়িত্ব কে নিয়েছে? আর কোন নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অব দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। নতুন করে বাংলাদেশের জন্য 50 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। প্রতি ডলার 122 টাকা 37 পয়সায় ধরে বাংলাদেশি ড্রাই এই ঋণের পরিমাণ 6,118 কোটি টাকা। এই ঋণের মূল উদ্দেশ্য সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বাড়ানো। আজ বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে তথ্য জানায়, সংস্থাটি জানায় সরকারের শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা উন্নয়নে এই ঋণ সহায়তা করবে।
শিশু শ্রম বন্ধে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। কিশোর গ্যাংয়ের নামে বিপদগামী শিশুদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেন, শিশু শ্রম বন্ধ করা না গেলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, বিগত সরকার বিভিন্ন প্রকল্পে 352 কোটি টাকা খরচ করলেও সুফল পায়নি ভুক্তভোগীরা। এসব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। দেশ এখন নির্বাচনমুখী হচ্ছে। যারা আগামী নির্বাচনে দেশের দায়িত্ব গ্রহণ করবেন, তারা এই দেশকে যদি তারা উন্নতির শিখরে নিতে চায়, তাহলে কিন্তু আমাদের এই শিশু শ্রমকে নিরসন করে বাংলাদেশের মর্যাদাকে তারা সম্মানিত করতে হবে। আমরা এটা দেখতে চাই না যে, আমরা জানি যে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়। আমাদের শিশু শ্রমের জন্য যে ফান্ডটি দেশি বিদেশি থেকে আসবে, সে অর্থায়ন যাতে শুধুমাত্র শিশু শ্রমের কাজের জন্য ব্যবহার করা হয়। শিশু শ্রমকে আমরা শুধু নিবারণ করব না, আমরা শক্ত হাতে সেটাকে রোধ করব এবং লেবার মিনিস্ট্রির সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠকে বসবো এবং তাদের সাথে যৌথভাবে আমরা পরিকল্পনা নিব। আন্তর্জাতিক, ইরানের সঙ্গে বড় পরিসরে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের টানা 8 দিনের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ইসরায়েলের দাবি বড় কিছু ঘটেনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খামেনির দাবি, তাদের বীরেরা সাহসিকতার সঙ্গে শক্তি দেখিয়েছে। দখলদার ইসরায়েলকে বিচারের মুখোমুখি করে আলোচনায় ফিরতে চায় তেহরান। একই সাথে জাতিসংঘে বৈঠকে ইসরায়েলকে তুলোধুনো করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। ইরান নতুন কোনো পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে গুপ্তচরের অভিযোগে তেহরান থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও 54 এজেন্টকে গ্রেফতার করেছে ইরান সরকার। খেলার খবর, নিশ্চিত ড্রয়ের পথে লক টেস্ট। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে 6 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লিড পায় 295 রানে। প্রথম ইনিংসে 148 রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার 125 রানে অপরাজিত থাকেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের 2 ইনিংসে সেঞ্চুরি করা 16তম ক্রিকেটার হলেন টাইগার অধিনায়ক। আগের দিনের 3 উইকেটে 177 রান নিয়ে ব্যাটিং করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম। 22 রান নিয়ে মাঠে নামা মুশফিক ব্যক্তিগত 49 রানের পুঁজিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর বৃষ্টিতে খেলা থেমে যায়। তখন 4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ 237 রান। শ্রীলঙ্কার বিপক্ষে লিড 247 রানের। প্রায় 2 ঘন্টা পর বৃষ্টি থামলে মাঠে নেমে 3 রানের পুঁজিতে বিদায় নেন লিটন দাস। 2 রানে বিদায় নেন জাকির আলী। এর আগে বাংলাদেশের 495 রানের জবাবে প্রথম ইনিংসে 485 রানে আউট হয়েছিল শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ 2 উইকেটে 34 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে ATN বাংলা সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।